হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জিলেটের অনলাইন ক্লাসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আজকে ভিডিও পার্ট 3, অর্থাৎ এর আগে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে 2010 সালের আগে 2008 এবং 2009 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখতে চাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, এবং আরও অন্যান্য 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করানো আছে অন্যান্য সাবজেক্টে, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, একটা রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে অবশ্যই অন রেখো। তো দেখো, আজকে ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে তোমাদের এই ভিডিওটা একটুখানি লেন্দি হবে, কারণ প্রত্যেকটা ম্যাথ আমি ফুল ডেপথে ঢুকে আমি তোমাদের বোঝাবো যে কেন অ্যান্সার হলো, কীভাবে হলো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এটাই রিকোয়েস্ট রইল। তো চলো শুরু করা যাক। ফার্স্ট ম্যাথ দেখো কি বলছে। এ মাস অফ 200 kg রেস্ট অন এ রাফ ইন ইনক্লাইন্ড প্লেন হুজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ইজ 30 ডিগ্রি উইথ হরিজন্টাল। ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 1/√3, the least force acting parallel to the plane to keep the body in equilibrium is 9.8 meter per second square, g বলে দিয়েছে। তো এখানে দেখো কি বলেছে, আমি ড্রয়িংটা করছি তোমাদের কাছে সামনে। দেখো এম এখানে মাস বলা আছে, এখানে 200 কেজি। অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, অর্থাৎ যেটা আমরা ফ্রিকশানে আলফা দিয়ে ডিনোট করি, সেটা বলা আছে 30 ডিগ্রি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 1/√3, অর্থাৎ কমা দিয়ে ট্যান ফাই যেটা, সেটা বলা আছে 1/√3। আমি দেখাচ্ছি কোনগুলো কি, কোথায় কোন অ্যাঙ্গেল কীভাবে হয়, তো জাস্ট আমি লিখে নিচ্ছি। আর জি বলা আছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে যেটা বলেছে, যদি আমি ট্যান ফাইকে আমি যদি শুধু ফাই ইকুয়াল টু বের করি, অর্থাৎ ট্যান ফাই ইকুয়াল টু 1/√3 বলা আছে, যেটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সেখান থেকে যদি আমি অ্যাঙ্গেলটা বার করি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যে অ্যাঙ্গেলটা, সেটা ট্যান ইনভার্স 1/√3, এটা হবে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, ফাই ইকুয়াল টু 30। এইবার ফাই ইকুয়াল টু যখন 30 দেখতে পেলে, এখানে আলফা ইকুয়াল টু 30, অর্থাৎ এখানে আলফা ইকুয়াল টু ফাই। এই সিচুয়েশান হলে কি হয় জানো, অ্যাকচুয়ালি যখন আমরা ড্রয়িংটা করলে বুঝতে পারবে। এটা যদি ড্রয়িং হয়, যদি এখানে একটা অবজেক্ট ড্র করা থাকে, এখানে ধরো এমজি অ্যাক্ট করছে, এমজি। তো দেখো এখানে ইনক্লাইনেশন বলা আছে আলফা, যেটা 30 ডিগ্রি বলা আছে। তো এমজি এটা একটা হবে হচ্ছে এমজি কস থিটা, কারণ এটা যদি থিটা নয় আলফা, এটাও আলফা কোণ হবে, যদি এই কোণটা আলফা হয় এই কোণটাও আলফা হবে। তো এটা হচ্ছে নর্মাল এন, আর এখানে হচ্ছে ফ্রিকশনাল এফ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর। আর নর্মাল আর রেজাল্ট্যান্টের মাঝখানে থাকে হচ্ছে ফাই, যেটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আর এদিকে হচ্ছে পি ফোর্স দিয়ে বস্তুটাকে আটকানো আছে। তো এখানে দেখো যেহেতু বলেছে যে আলফা ইকুয়াল টু ফাই, তার মানে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল আর কোএফিসিয়েন্ট ফ্রিকশনের অ্যাঙ্গেল সেম। এটা হওয়ার মানে হচ্ছে বস্তুটা এমন অবস্থায় হেলে আছে যে এখানে কোনো এক্সটার্নাল কোনো ফোর্স লাগবে না, বস্তুটা জাস্ট ফ্রিকশনটাকে ওভারল্যাপ করে বস্তুটা নিচে গড়িয়ে আসবে, অর্থাৎ এই বস্তুটা নিচে চলে আসবে। এই যে ফ্রিকশনটা দেখছো এখানে, এই যে ফ্রিকশনটা কাজ করছে বিপরীত দিকে, নামবে তো এদিকে। তো ফ্রিকশন ফোর্স যদি কাজ করে এদিকে, তাহলে নামবে দেওয়ার কথা নয়, কিন্তু এই ফোর্সটা কিন্তু নামিয়ে দেবে। কিন্তু এই যে ওয়েট অনুযায়ী এবং অ্যাঙ্গেল অনুযায়ী, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এবং অ্যাঙ্গেল অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেহেতু সেম হয়ে যাবে, এটা কিন্তু নামিয়ে দেবে। তো জিজ্ঞাসা করেছে এখানে যে কত ন্যূনতম ফোর্স দিলে, বিপরীত দিকে এই পি ফোর্সটা দিলে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ পড়বে না, সেটাই আমরা বের করব। তো তোমরা যদি ফর্মুলা জেনে থাকো ফ্রিকশানের, সেটা হচ্ছে যদি কোনো বস্তুকে আমরা, ধরো এখানে অ্যাঙ্গেল আমি এঁকে নিচ্ছি আরেকবার ড্রয়িংটা, এমজি, এটা হচ্ছে আলফা, এখানে এমজি কস থিটা, কস আলফা, এটাও আলফা অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে ফ্রিকশন। তো এখানের মধ্যে হচ্ছে তো অ্যাঙ্গেল হচ্ছে ফাই, আর এদিকে হচ্ছে পি। তো যাই হোক, এবার দেখো পি ইকুয়াল টু, যদি আমরা জানতে চাই যে ন্যূনতম কত ফোর্স দিতে হবে, সেটা ফর্মুলা হচ্ছে সাইন আলফা প্লাস ফাই বাই কস ফাই ইন্টু ডাব্লিউ। ডাব্লিউ কি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ওকে, এবার দেখো এখানে সাইন আলফা আর ফাই তো সেম ছিল,
তাহলে সাইন কি হচ্ছে 30 প্লাস 30 60 ডিগ্রি, আর নিচে তো কস 30 ছিলই, ইন্টু ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু এমজি। এবার এমটা কত আমাদের এখানে বলা ছিল, মাস বলা ছিল কত, আমি জাস্ট দেখে নিই, এখানে 200 কেজি বলা ছিল। তাহলে 200 আর জি এখানে কত বলা ছিল, জি বলা ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে লেখা আছে, এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো সেটাই আমি বসাবো 9.8, 200 ইন্টু 9.8, তো এটা আসবে হচ্ছে 1960 নিউটন। তো আমরা সেটা বসিয়ে দেবো 1960। এবার এইটা যদি তোমরা সলভ করো, এই যে সাইন 30 প্লাস 30 বাই কস 30, এটার ভ্যালু আসবে হচ্ছে 1 ইন্টু 1960, অর্থাৎ 1960 নিউটনই হবে। অর্থাৎ এই ন্যূনতম ফোর্সটা দিলে এই বস্তুটা এখান থেকে গড়িয়ে পড়বে না, অর্থাৎ এই কালো রঙের যেটা আমি দেখাচ্ছি, এই বস্তুটা এই ইনক্লাইন প্লেন থেকে নিচে পড়বে না এই পি ফোর্সটা দিলে, অর্থাৎ 1960 নিউটন ফোর্স দিতে হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা মোমেন্ট থেকে। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল বলেছে, এই রেক্ট্যাঙ্গেলের 4টে বাহুতে 4খানা ফোর্স অ্যাক্ট করছে সেম। তো বলেছে যে এটা দেখো 10 সেন্টিমিটার করে বলে দিয়েছে লেন্থ, অর্থাৎ এখানে যদি আমি নাম দিই এ বি সি আর ডি, এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, আর এইগুলো প্রত্যেকটা সমান হবে হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, অর্থাৎ প্রত্যেকটা বাহু হচ্ছে 0.1 মিটার। বর্গক্ষেত্র তো দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা যেটা হিসেব করব যে কত মোমেন্ট দিলে এই কাপলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার দেখো এই কাপলটা কোন পয়েন্টে কত মোমেন্ট আছে সেটা আমাদের আগে জানতে হবে, অর্থাৎ 4খানা পয়েন্ট আছে এ বি সি ডি, এই 4টে পয়েন্টে কত মোমেন্ট আছে, এই ফোর্সগুলোর জন্য কত ক্রিয়েট হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। দেখো আমি দুটো পয়েন্টে মোমেন্ট বের করে দেখিয়ে দেবো, আর বাকি দুটো পয়েন্টে তোমরা মোমেন্ট বের করবে, আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে করবে। তো দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে দেখো এখানে ফোর্সের ডাইরেকশান দেওয়া আছে, 750 নিউটন ফোর্সের, 300 নিউটন, 750-এর আর 300। এখানে এ বি ফোর্সের আর ডিসি ফোর্সের ডাইরেকশান কিন্তু দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এদিকে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ধরবো পজিটিভ, এখানে পজিটিভ নিয়েই আমরা চলবো, হিসেব করব। আর ক্লকওয়াইজ কোন কোন ফোর্সগুলো আছে, এডি আর বিসি, অর্থাৎ এডি ফোর্স আর বিসি ফোর্স হচ্ছে ক্লকওয়াইজ আছে এবং সেটা মাইনাস ধরবো। এইভাবে আমরা এগোবো। এবার আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট বের করতে চাই, এই বি পয়েন্টে যদি আমরা মোমেন্ট বের করতে চাই তাহলে কিভাবে করব? এই বি পয়েন্টে কি ফোর্স কাজ করছে, বি পয়েন্টে দেখো এবি ফোর্স কাজ করছে, বিসি ফোর্স কাজ করছে। সুতরাং যে পয়েন্টে মুভমেন্ট বের করছি সেই পয়েন্ট দিয়ে যদি দুখানা ফোর্স কাজ করে তো কোনো তো আমাদের ডিস্টেন্স নেই না, তো আমরা মুভমেন্ট বের করতে পারবো না, অর্থাৎ দুখানা ফোর্স নেগলেক্ট হবে। অর্থাৎ বি পয়েন্ট থেকে যে দুটো ফোর্স বেরিয়েছে, অর্থাৎ এবি আর বিসি, এই দুটো ফোর্সের কিন্তু আমরা মুভমেন্ট বের করতে পারবো না সেই পয়েন্টেই, যে পয়েন্ট থেকে ওরা অ্যাক্ট করছে সেই পয়েন্টে কোনো মুভমেন্ট বের করা সম্ভব হয় না। তো তাহলে পড়ে থাকে কোন দুটো ফোর্স, এডি আর সিডি বা ডিসি। এই দুটো ফোর্সের জন্য বি পয়েন্টে কত মুভমেন্ট হচ্ছে আমরা দেখব। এবার দেখো যদি আমরা মুভমেন্ট বের করি, মুভমেন্ট অ্যাবাউট বি, মুভমেন্ট অ্যাবাউট বি ফর ফোর্স হচ্ছে, ফোর্স কোনটার জন্য বের করবো, প্রথম বের করবো আমরা এডির জন্যে, এডির জন্যে। এবার দেখো এডি ফোর্সটা 750 নিউটন, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আগে দেখে নাও। দেখো দেখা যাচ্ছে এখানে যেটা ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ হবে। অর্থাৎ মোমেন্টের তো আমরা ফর্মুলা জানি, এম ইকুয়াল টু কী হয়, এফ ফোর্স হয়, কত ফোর্স কাজ করছে, আর লেন্থ, কি লেন্থ, পারপেন্ডিকুলার লেন্থ। পারপেন্ডিকুলার লেন্থ কীভাবে পাবো, দেখো এই বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে, দেখো পারপেন্ডিকুলার তো বটেই, আর লেন্থ তো তোমরা জানোই, এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে 0.1 মিটার, আর এটা পারপেন্ডিকুলার দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এটা বড় ক্ষেত্র। তো আমরা জাস্ট এই লেন্থটা আর 750কে গুণ করব, 750 হচ্ছে ফোর্স, তাহলে কি হচ্ছে
এবার 750টাকে মাইনাস লিখবো, 750 মাইনাস কেন লিখবো, কারণ আমরা ধরেই নিয়েছিলাম আগে যে ক্লকওয়াইজকে আমরা মাইনাস ধরবো। 750 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 0.1, 0.1 লিখে দিলাম, প্লাস আরেকটা ফোর্স আমি বলেছিলাম ডিসি। তো ডিসি কীভাবে কাজ করছে দেখো, ডিসির লেন্থ আমরা পেয়ে যাবে হচ্ছে এখান থেকে, বি পয়েন্টে ডিসি লেন্থ পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এটা 0.1 মিটারই হবে সেম। আর ডিসিতে কত ফোর্স কাজ করছে, 300 নিউটন, 300 নিউটন কাজ করছে। তাহলে প্লাস 300 নিউটন, এবার প্লাস না মাইনাস লিখবো, 300 নিউটন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, তা অ্যান্টি ক্লকওয়াইজ তো আমরা পজিটিভ ধরেছিলাম, তাহলে 300কে আমরা পজিটিভই রাখবো, 300 ইন্টু 0.1। এটাকে যদি আমরা হিসেব করি তাহলে কত হয়, 750 হচ্ছে -75 প্লাস 30 হচ্ছে 30, তাহলে হচ্ছে 45 -45, বা এই 45টাকে জাস্ট শুধু 45 নিউটন মিটার লিখে ব্র্যাকেটে লিখবো ক্লকওয়াইজ। কেন লিখলাম, কারণ মাইনাসটা কিসের সিম্বলাইজ করছে, মাইনাস সিম্বলাইজ করছে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশানে এই মোমেন্টটা কাজ করছে। তো তুমি বুঝতেই পারছো যে 45 নিউটন মিটার ক্লকওয়াইজ কাজ করছে মোমেন্ট, তার মানে এর বিরুদ্ধে যদি আমি একটা 45 নিউটন মিটার অ্যান্টি ক্লকওয়াইজ দিই মোমেন্ট, তবে কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ 45 নিউটন মিটার আমাকে এর বিপরীতে দিতে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। তো অ্যান্সার যদিও আমরা পেয়ে গেছি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 45 নিউটন মিটার। তো আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, প্রত্যেকটা পয়েন্টে তোমরা হিসেব করবে, আমি তো বি পয়েন্টে দেখালাম, এ ডি সিতে তোমরা হিসেব করবে, দেখবে সেমই আসছে, -45ই আসবে। তোমরা জাস্ট মাইনাস আর প্লাসের যে আমি অ্যাজামশানগুলো করে নিয়েছিলাম সেগুলো জাস্ট করে নেবে, আর দুটো করে ফোর্সের হিসেব করবে, বাকি দুটো ফোর্স তো সেই পয়েন্ট দিয়েই অলরেডি যাবে, এবং যেহেতু সেই দুটো ফোর্স বাদ যাবে, তো দুটো করে ফোর্সেরই হিসেব হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 73 নাম্বার কোশ্চেন, দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কুলার ল্যামিনার রেডিয়াস আর অ্যাবাউট ইট সেন্ট্রাল অ্যাক্সিস। তো রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলেছে। তো রেডিয়াস অফ জাইরেশন কি, রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা হচ্ছে আর জি, যেটা হচ্ছে √I/a। এখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আর এ হচ্ছে এরিয়া। তো এরিয়া কি, এরিয়া কার, সার্কুলার ল্যামিনার, অর্থাৎ যদি এখানে একটা সার্কুলার ল্যামিনা আঁকি, ধরে নাও এটা সার্কুলার ল্যামিনা, এটা সেন্ট্রাল অ্যাক্সিস, তো রেডিয়াস আর বলে দিয়েছে। তো তোমাদের জানতে হবে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের আগে যে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় সার্কুলার ল্যামিনার সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর, মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে যদি আমি পাই d⁴ আর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, বা তোমরা বলতে পারো পাই d²/2 হোয়াট এভার। তো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, আমি তো তোমাদের বলে দিলাম জাস্ট, তোমরা যদি ক্যালকুলেশন করো এটা আসবে হচ্ছে r/2, এইটুকু জাস্ট জেনে রাখো। তো আমি তোমাদের বলে দিলাম √I/a, এখান থেকেই তোমরা পেয়ে যাবে, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা তোমরা খাতায় করে রাখবে, দেখো কি আসে, তো দেখবে অপশান বি আসবে r/2। নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি, নেক্সট প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে অপশান বি 25। তো কীভাবে হলো দেখো, ইফ দ্য ল অফ লিফটিং মেশিন পি ইজ P = 0.04 W + 20, দ্য ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ। তো এটা হচ্ছে ল অফ মেশিনের ইকুয়েশান, এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ P = অ্যাকচুয়ালি ল অফ মেশিনের ইকুয়েশান এরকম দেখতে হয়, P = mW + c, সিম্পল মেশিনের অঙ্ক। তো এখানে যদি আমরা তুলনা করি ওপরের সাথে, তাহলে m এর জায়গায় 0.04 আছে, তারপর W আছে প্লাস 20 আছে, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো C = 20 আর m = 0.04। তো ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করার ফর্মুলা হচ্ছে MA max = 1/m। তো 1/m করলে কত হয়, m এর ভ্যালু হচ্ছে 0.04, 1/0.04, তো এটা আসে হচ্ছে 25। তো অপশান বি ওই জন্য 25 অ্যান্সার এসেছিল। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 75। তো 75 কি বলেছে, একটা বুলেট ফায়ার করা হয়েছে গান থেকে, তো সেটা রিকয়েল হয়েছে এবং রিকয়েলে একটা ব্যাকে ফোর্স অ্যাক্ট করেছে তার বডিতে, তো সেটা কেন হয়েছে, তো এটা অপশান সি হবে রাইট অ্যান্সার, কনজারভেশন অফ মোমেন্টাম। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ MI of a rectangle and triangle having same base, same height respectively with respect to their bases is। তো এখানে বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলে। তো তোমাদের এটা হিসেব করার আগে তোমাদের জানতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়ার কি হয়, রেক্ট্যাঙ্গেলে আর ট্রায়াঙ্গেলে কি হয় বেস থেকে, অর্থাৎ এটা তো একটা ট্রায়াঙ্গেল, এই বেস থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, আর রেক্ট্যাঙ্গেলেরও বেস থেকে মানে বেস অক্ষের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে।
তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় হচ্ছে BD³/12, আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হয় হচ্ছে BD³/3। বেস থেকে বলেছি, অর্থাৎ যদি আমি নাম দিয়ে দিই BC, এটারও নাম দিয়ে দিই BC, ABCD, আর এটা হচ্ছে A। তো বেস থেকে এগুলো ভ্যালু, তো এগুলোর জাস্ট আমরা রেশিও বের করব। তাহলে রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল বলেছে, তাহলে রেক্ট্যাঙ্গেলেরটা উপরে বসাতে হবে, অর্থাৎ BD³/3/BD³/12। এখানে B আর D কি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে B আর এটা হচ্ছে D। এখানেও তাই, B হচ্ছে বেস ট্রায়াঙ্গেলের আর D হচ্ছে ডিস্টেন্সটা, হাইটটা। তো যাই হোক, তো রেশিওটা কত আসবে দেখো, BD³ তো কেটে গেল, আর 3 4 12, অর্থাৎ আসবে হচ্ছে, এটা যদি উল্টে দিই তাহলে আসবে 4:1, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 76। পরের প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 77-এ কি বলছে দেখো, এ বডি ওয়েট 500 নিউটন অন দ্য আর্থ, জি বলে দিয়েছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইটস ওয়েট ইন দ্য মুন হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইজ 1.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে কি বলেছে দেখো, একটা বডির ওয়েট 500 নিউটন, ওয়েট মানে আমরা কি জানি W = mg হয়, এখানে তার মানে mg বলা আছে হচ্ছে 500 নিউটন। কিসের জন্য? আর্থে বলা আছে, EARTH, আর্থের জন্যে 500 নিউটন mg। এবার তোমরা নিশ্চয়ই জানো ভর আর ভারের পার্থক্য, mg হচ্ছে ভার আর m হচ্ছে ভর। তো আমাদের ভরটা বের করে নিতে হবে। ভর বের করার জন্য কি করতে হবে, গ্র্যাভিটির যে অ্যাক্সেলারেশনে যেটা ভ্যালু দিয়ে দিয়েছে 9.81, সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 500/9.81। এটা ভাগ করলে কত আসবে, 50.9683 এরকম টাইপের কিছু একটা আসবে, 50-র কাছাকাছি আসবে, 50.96 কাছাকাছি আসবে। তো এটা আমরা মাস পেয়ে গেলাম, কেজি। তো এরপর এই মাসটা যদি আমি মুনেতে, অর্থাৎ চাঁদেতে, মুনেতে আমরা এর ভার হিসেব করি, অর্থাৎ ওয়েট হিসেব করি, তাহলে কত হবে? তো সেখানকার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, তার সাথে গুণ করতে হবে, আবার mg বের করতে হবে। মাস তো থেমেই থাকবে, m × g আবার করব। এইবার m কত ছিল, mটা তো আমরা পেয়ে গেছিলাম 9683। এবার তার সাথে g কিন্তু এবারে যেটা চাঁদের, সেটা আমরা গুণ করবো। এখানে চাঁদের বলা আছে 1.7, তাহলে 1.7 এটা আসবে হচ্ছে মোটামুটি তোমাদের 86.6 বা সিমিলার 87 ধরে নাও। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 77, 87 নিউটন। নেক্সট কোশ্চেন, এ স্পিড at which a locomotive is going round a curve of 1000 meter radius exerting a horizontal thrust on the outer rail equal to 1/100 of its own weight। তো এটা একটা ফর্মুলা আছে, এটা একটা হরাইজন্টাল থ্রাস্টের ফর্মুলা দিয়ে হবে। তো দেখে নাও ফর্মুলাটা কি, F = mv²/r। এখানে F হচ্ছে কত ফোর্স বা থ্রাস্ট দিচ্ছে আউটার রেল। তো এখানে F = আমরা প্রথমে বের করে নেবো, এফটা কি, হরাইজন্টাল থ্রাস্ট অন দ্য আউটার রেল, সেটা কি বলা আছে, = 1/100 অফ ইটস ওন ওয়েট। তাহলে ওন ওয়েট যদি আমরা mg ধরি, যে রেলের ওয়েট mg, তার ওয়েটের 1/100, তাহলে 1/100 করি, mg × 1/100, তাহলে কত হয়, mg/100। এইটা তার মানে অ্যাকচুয়ালি f, তাহলে আমি সেটা বসিয়ে দিই এখানে, mg/100। এরপরে দেখো mv² আছে আর r আছে, mv²/r। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, v²টাকে বের করব। তো দেখো এখানে আমি v² যদি এদিকে রাখি তাহলে কি হয়, তাহলে mg × r আর 100 × m, তাহলে m আর m কেটে গেল, আর g × r/100 পড়ে আছে, অর্থাৎ g × r/100 পড়ে আছে। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। দেখো আর এর ভ্যালু এখানে দেওয়া ছিল, দেখো 1000 মিটার রাউন্ড কার্ভ বলা ছিল, দেখো এখানে 1000 মিটার বলা আছে। তাহলে g তো জানি 9.81 হয় আর্থে, g এর ভ্যালু আমরা জানি, আর আর হচ্ছে আমাদের বলা আছে 1000 মিটার, আর নিচে তো সরি এখানে 100 হবে, নিচে 100। তাহলে কাটাকুটি করলে হয় হচ্ছে, যদি আমরা কাটাকুটি আসবে হচ্ছে এটা v² =
98.1, আর এটা যদি ভি ইকুয়াল টু করি তাহলে আসবে হচ্ছে 9.9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, স্টেট ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন ইজ অ্যাপ্লাইড ফর ডাজ নট প্রডিউস এ মোমেন্ট। তো দেখো মোমেন্ট কি আগে তোমাদের জানতে হবে। মোমেন্ট প্রডিউস হচ্ছে মানে একটা টার্নিং এফেক্ট, একটা ফোর্সের জন্য একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর একটা টার্নিং এফেক্ট। তো টার্নিং এফেক্ট মানে কি, এটা ঘুরে যাওয়া কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে। তো প্যাডেলিংয়ে সাইকেল তুমি বুঝতেই পারছো যে একটা সাইকেল প্যাডেল করতে গেলে একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে আমরা রোটেটই করি প্যাডেলটাকে। তো এটা তো কোনো মতেই হবে না, কারণ এটাতে মোমেন্ট কাজ করে। অপশান বি স্ট্রেচিং এ স্প্রিং। দেখো স্প্রিং হচ্ছে এটা, যদি আমরা স্প্রিংকে স্ট্রেচ করি অর্থাৎ ফোর্স দিয়ে এদিকে, তাহলে স্প্রিংটা স্ট্রেচ হবে, কিন্তু কোনোরকমভাবে টার্নিং এফেক্ট তৈরি হবে কি, কোনোভাবে টার্নিং এফেক্ট আসবে না। হয়তো তোমরা বুঝতে পারছো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলোও দেখো, ওপেনিংয়ে ওয়াটার ক্যাপকে যদি ওপেন করি ওয়াটার ক্যাপ কিন্তু আমরা রাউন্ডভাবে ঘুরতে থাকে, অর্থাৎ কোনো একটা টার্নিং এফেক্ট তৈরি না হলে কিন্তু এটা রাউন্ডভাবে ঘুরবেও না ক্যাপটা, জলের ক্যাপটা বোতলের, এবং সেটা খুলবেও না। ওপেনিংয়ে ডোরও তাই। ওপেনের ডোর কী হয়, একটা ডোর একটা হিঞ্জে আটকে থাকে। যদি এটা একটা ডোর হয়, ডোর তো একটা হিঞ্জে আটকে থাকে। যদি আমরা এখানে কোনো ফোর্স দিই ডোরেতে, তাহলে এই লাইনটা রেসপেক্টে ডোরটা এদিক থেকে এদিকে করতে পারে, তার মানে আমরা একটা টার্নিং এফেক্ট তৈরি করছি। তোমরা বুঝতে পারছো ওপেনিংয়ে ডোরও হবে না, ওপেনিংয়ে ডোরও মোমেন্ট কাজ করে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ফোর্স ইনডিউসড ইন দ্য মেম্বার এ বি শোন ইন দ্য ফিগার ইজ। তো এখানে বলেছে এ বি একটা মেম্বার আছে, আমি তোমাদের অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এ বি একটা মেম্বার দেখতে পাচ্ছ এখানে, এই এ বি মেম্বারটা কত ফোর্স ইনডিউস হচ্ছে বের করতে। তো সেটা বের করার জন্য আমি একটা ট্রিক্স এখানে তোমার দেখাচ্ছি। আমি ডব্লু ওয়েটটাকে আমি একটু বাড়িয়ে নিলাম নিচের দিকে, কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি একটা কল্পনা করে নিলাম লাইন পারপেন্ডিকুলার ওয়েটের সাথে, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আর এদিকে যেহেতু থিটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই ডব্লুর সাথে এদিকে অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এবার যদি আমরা এ বি বের করতে চাই, তাহলে আমরা যদি কস থিটা বের করি, তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, কস থিটা ইকুয়াল টু কী হয়, ভূমি বাই অতিভুজ। তো এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে ভূমি কোনটা, ডব্লু, ভ্যালু জানি ডব্লু। অতিভুজ কোনটা, এ বি, বড় বাহুটা এ বি। তো এইবার আমরা যদি এখান থেকে এ বিটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ডব্লু বাই কস থিটা। এবার ডব্লু বাই কস থিটা মানে হচ্ছে ডব্লু ইন্টু 1 বাই কস থিটা। এবার তাহলে ডব্লু ইন্টু 1 বাই কস মানে কি, সেক থিটা। মানে ডব্লু সেক থিটা হচ্ছে এ বির ভ্যালু, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 80। নেক্সট প্রশ্ন, দ্য ইউনিট অফ ওয়ার্ক মে বি এক্সপ্রেসড অ্যাজ। দেখো ওয়ার্কের ইউনিটটা কীভাবে ডাইমেনশানে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা জিজ্ঞাসা করেছে। তো ওয়ার্ক হচ্ছে, আগে ইউনিটটা জানো, ওয়ার্ক হচ্ছে ফর্মুলা হচ্ছে এফ ইন্টু ডি। ডি হচ্ছে কি ডিস্টেন্স, যতটা ট্রাভেল করেছে যতটা ফোর্স দিয়ে। তো ফোর্সের আমরা জানি হচ্ছে এম এ, এফ ইকুয়াল টু এম এ ইন্টু ডি, এরমভাবে ভাঙতে পারি। এবার এম কি মাস, তার মানে আমরা ডাইমেনশানে এম লিখি। অ্যাক্সেলারেশন কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার মানে কি ডিস্টেন্স ট্রাভেল করছে, মিটার পার সেকেন্ড তো অ্যাক্সেলারেশন, মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। তা মিটার মানে কি একটা ডিস্টেন্স তো, অর্থাৎ এল, আর সেকেন্ড স্কোয়ার কি টাইম, টি টু দি পাওয়ার 2। আর যদি টি টু পাওয়ার 2টাকে উপরে তুলি, এল টি টু দি পাওয়ার -2, তাহলে এর জায়গায় আমি আরামসে বসাতে পারি এল টি টু দি পাওয়ার -2। তাহলে বসিয়ে দিই এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডি পড়ে আছে। আবার ডিটা কি, ওটাও একটা লেন্থই, তাহলে এল এম আর এল কাছাকাছি নিয়ে নিলাম, এল স্কোয়ার হয়ে গেল, আর টি টু দি পাওয়ার -2টা তো ছিলই, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা একটু ট্রিকি কোশ্চেন আছে। এখানে বলেছে অনেক গল্প বলা আছে, আমি জাস্ট বাংলায় সিম্পলি বলে দিচ্ছি। একটা লোক একটা বই ধরে আছে, যার ওয়েট হচ্ছে 20 নিউটন, ভার্টিক্যাল পজিশনে ধরে আছে, এবং সেই বইটা ধোয়াতে চেপে ধরেছে 50 নিউটন ফোর্স দিয়ে। তো হাতের এবং বইয়ের মাঝখানে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তৈরি হচ্ছে হাত আর বইয়ের মাঝে, সেইটা জিজ্ঞাসা করেছে। দেখো তোমাদের এখানে একটা জিনিস কনসিডার করে নিতে হবে, যে এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, বইটা লোকটার হাত থেকে পড়ে যাচ্ছে না, অর্থাৎ বইটার যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যে ভ্যালু, সেইটার সাথে বইটার যে ওয়েট সেটা ইকুয়াল, তবেই তো পড়ছে না। অর্থাৎ আমি যদি বইয়ের ওজন ধরে নিই mg, আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে তোমার কি হয়, আমরা কি লিখি, মিউ এন লিখি, মিউ এন।
তো এখানে মিউ এনটা যদি এমজির সাথে ইকুয়াল না হয় তাহলে কিন্তু এই বইটা কখনোই লোকটার হাতে থাকতো না। তো আমরা হিসেব করবো, মিউটা বের করবো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এখানে বলেছে বের করতে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তার মানে মিউটা বের করতে বলেছে। তো আমরা মিউটা বের করবো, কীভাবে করবো? দেখো এমজি তো বলাই আছে, বস্তুর ওয়েট অর্থাৎ বইয়ের ওয়েট বলা আছে 20 নিউটন, বসিয়ে দিলাম এমজির জায়গায়। মিউটা জানি না, মিউটাই বের করবো। এন দেখো এখানে কিন্তু এন মানে হচ্ছে লোকটা কত ফোর্স দিচ্ছে হ্যান্ডে, অর্থাৎ দুখানা হাত দিয়ে তো ধরে আছে, প্রেসিং বাই বোথ হ্যান্ডস লেখা আছে দেখো। তার মানে প্রথম হ্যান্ডে 50 নিউটন, এদিকের হ্যান্ড দিয়ে 50 নিউটন, দু হাত দিয়ে ধরে আছে, তার মানে টোটাল 100 নিউটন ফোর্স দিয়ে অ্যাক্ট করছে। অর্থাৎ এন হবে হচ্ছে 15 + 15 100। তার মানে এখান থেকে যদি আমি মিউটাকে বের করে আনি তাহলে হয় হচ্ছে 20/100, 0 কেটে গেল, আর 2 থেকে 10 মিনিটের দিকে নিয়ে এলে হচ্ছে 0.2। তার মানে এখানে মিউ হচ্ছে 0.2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 82। নেক্সট কোশ্চেন কি বলছে 83, এ নাম্বার অফ ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট উইল বি ইন ইকুইলিব্রিয়াম ইফ। তো বলেছে অনেকগুলো ফোর্স একটা পয়েন্টে অ্যাক্ট করছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে একটা ফোর্স অ্যাক্ট করছে, এদিকে একটা ফোর্স অ্যাক্ট করছে, এদিকে একটা ফোর্স অ্যাক্ট করছে, এদিকে। তো বিভিন্ন ফোর্স অ্যাক্ট করছে একটা পয়েন্টেই। তো সেগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে এই পয়েন্টটা কখন, সেটাই জিজ্ঞাসা করেছে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাম অফ দ্য রিজলভ পার্ট ইন এনি টু পারপেন্ডিকুলার ডাইরেকশন আর বোথ 0। এখানে বলতে চাইছে যে আমি যদি এই র্যান্ডম ফোর্সগুলোকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যালে টোটাল সাম আপ করি, অর্থাৎ ধরে নাও ভার্টিক্যালি এবং হরাইজন্টালি ফোর্স আমরা পেয়ে গেলাম F1 আর F2। এইবার এদের যদি ভ্যালু যোগ করে 0 না আসে তাহলে কিন্তু আমরা যে কোনো, এদিকেও ধরো একটা ফোর্স আছে F3 F4, তো যে কোনো পারপেন্ডিকুলার ফোর্স অর্থাৎ F1 আর F2 তো পরস্পর পারপেন্ডিকুলার, তো F1 পারপেন্ডিকুলার F2 এই দুটো ফোর্সের যদি যোগফল যদি 0 না হয়, অর্থাৎ হরাইজন্টাল সামেশন অফ হরাইজন্টাল ফোর্স মাইনাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যা হবে সেটা যদি 0 না হয় তাহলে কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে নেই। অর্থাৎ যদি হরাইজন্টালে সামান্য ফোর্সও বেশি থাকে ভার্টিক্যালের থেকে তাহলে এটা ভ্যালু 0 হবে না, এবং একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, এবং সেই ভ্যালুটা সেই ফোর্সটা সেই দিকে সেই পয়েন্টটাকে অ্যাক্ট করবে, অর্থাৎ সেই ডাইরেকশানে সেই পয়েন্টটা চলে যাবে, অর্থাৎ সেটা কখনোই কিন্তু ইকুইলিব্রিয়াম বা সেম কন্ডিশনে থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের যদি এই কোশ্চেন রিলেটেড আরও কিছু তোমাদের থিওরি থেকে থাকে প্লিজ কমেন্টে জানাতে পারো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল এ বি অ্যান্ড অ্যালটিটিউড এইচ উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস থ্রু দ্য অ্যাপেক্স প্যারালাল টু দ্য বেসিস। তো এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া একটা ট্রায়াঙ্গেলে বের করতে, যার বেস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেস লেখা আছে ABAC হয়ে গেছে, এটা বেস লেখা আছে BAC, বেস বি, আর অল্টিটিউড অর্থাৎ অ্যাপেক্স যেটা একদম ওপরে, অল্টিটিউড মানে হচ্ছে কতটা হাইট সেটা বলা আছে হচ্ছে H, রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস থ্রু দ্য অ্যাপেক্স প্যারালাল টু দিস বেস। আচ্ছা, তো এখানে বলেছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব, কিন্তু বেস থেকে নয়, বেসের সাথে প্যারালাল যে অ্যাপেক্স দিয়ে যে লাইনটা যাবে অর্থাৎ উপরে শীর্ষবিন্দু দিয়ে, সেই লাইনের রেসপেক্টে, অর্থাৎ আমি এটা কালো কালি দিয়ে দেখাচ্ছি, এই কালো লাইনটার রেসপেক্টে এই ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে অ্যাপেক্স থেকে, অর্থাৎ অ্যাপেক্সের প্যারালাল এবং দেখো বেস লাইনের প্যারালাল, দুটো বাহু পরস্পর দুটোই প্যারালাল হচ্ছে, তাহলে এখানে আমি যেটা বললাম সেটা ঠিকই বলছি। তো এখানে দেখো বেস বলা আছে হচ্ছে বি বলা আছে, আর হাইট বলা হচ্ছে H। তো তোমাদের একটা একটু মনে রাখতে হবে যে এই অ্যাপেক্স থেকে যে প্যারালাল লাইনটা আমরা টানলাম, যেটা বেসের সাথেও প্যারালাল, সেইটার রেসপেক্টে যখন কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া কোনো ট্রায়াঙ্গেলের হয় সেটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে BH3/4, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ বডি অফ মাস m মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি v and hits another body of the same mass and material at rest and stick to it. The velocity of the compound body after collision will be. দেখো এখানে দুখানা মাসের একটা দুখানা বস্তুর কথা বলা হয়েছে, এ বডি অফ মাস m মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি v, অর্থাৎ একটা বস্তু আছে যেটা কনস্ট্যান্ট মাস এবং কনস্ট্যান্ট ভেলোসিটি v, mv ভরবেগ। এখানে বলেছে তারপর আর একটা অ্যানাদার বডি অ্যাট দ্য সেম মাস, অর্থাৎ এমই আছে প্লাস আমি লিখলাম আর একটা বডি আছে সেটা এমই আছে কিন্তু এটা স্থির আছে
মেটেরিয়াল অ্যাট রেস্ট, অর্থাৎ ভি আছে, এখানেও ভি আছে, বাট এই ভিটা কিন্তু 0, কারণ রেস্টে আছে। অর্থাৎ এমভি প্রথম বস্তুর এমভি প্লাস দ্বিতীয় বস্তুর এমভি 0 হবে, ইকুয়াল টু কলিশন হয়েছে দুজনের মধ্যে, যেটা ভি বেগে ছুটে আসছিল এম ভরের বস্তু, সেটা এই ভরবেগ শূন্য এই বস্তুটার ওপর ধাক্কা খেয়েছে। তাহলে আফটার ধাক্কা খাওয়ার পর কি হবে? তো দেখো এখানে মোমেন্টামের যে কনজারভেশন রুল আছে, কনজারভেশন রুল অনুযায়ী হবে, অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে ভরবেগ একই থাকে। দেখো এমভি প্লাস আবার দুটো বস্তুর এমভি যোগ করে, পরেরটা আমরা তাই করব, দুটো বস্তু একসাথে জুড়ে যাবে বলেছে। দেখো স্টিক টু ইট, অর্থাৎ দুটো মাস একসাথে হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে লিখতেই পারি, যদি আমি মাসগুলোকে আবার সেম বলেছে দুখানা মাস, অর্থাৎ এম প্লাস এম, তাহলে 2m, আর ভেলোসিটি একটা নির্দিষ্ট হবে, ভি ফাইনাল ভেলোসিটি একটা পাবো, ভি ফাইনাল। তো এমভি এটা কিন্তু আগের যে মাস ছিল আর ভেলোসিটি ছিল, অর্থাৎ এমভি ভরবেগের সাথে ইকুয়াল হবে, কারণ ভরবেগের সূত্র অনুসারে কোনো বস্তুর কোনোদিন ভরবেগের চেঞ্জ হয় না, ওভারঅল ভরবেগ সেমই থাকে। তো সেইটাই আমি এখানে ফলো করছি। দেখো তো এখানে দেখো যদি আমি এখানে এমভি ইকুয়াল টু 2m ইন্টু ভি ফাইনাল, এখান থেকে যদি ভি ফাইনাল বের করতে চাই, ভি ফাইনাল, তাহলে এমভি বাই 2m, এম কেটে গেল, ভি বাই 2, অর্থাৎ আগে যে ভেলোসিটিতে আসছিল বস্তুটা তার অর্ধেক হয়ে যাবে, ভি বাই 2, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের মতো ভিডিও এখানেই। 2010 সালের যতগুলো 15টা কোশ্চেন ছিল আমি সলভ করে দিলাম তোমাদের মেকানিক্সে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আমার ভিডিওটা যদি তোমাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকম আমি ভিডিও পরস্পর আনতে থাকবো 2011, 2012, 13, 14 এবং পরপর করতে থাকবো। আর ভিডিও শেষে আমি তোমাদের বলতে চাই যে আমি এর আগে অলরেডি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশনে 10 ইয়ার্সের কোশ্চেন অলরেডি সলভ করে রেখেছি, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেখো বিভিন্ন ভিডিওরই লিঙ্ক আছে যেগুলো রিলেটেড এক্সামের জন্য ভীষণ দরকারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।